আমরা যে বিষয়টি আসলে আলোচনা করতেছি যে তামিম ইকবাল কি আসলে চেটে বড় হয়েছে নাকি খেটে বড় হয়েছে, সেই বিষয়টা নিয়ে যেহেতু অনেক বিতর্ক আছে এবং অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন। আমি আমার জায়গা থেকে বলবো যে তামিম 100% রাইট। কারণ তামিম ইকবাল যখন ওপেনার ছিলেন তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে, তা রেস্টের নামে বাতিল করে দেওয়ার একটা পায়তারা চলছিল। তামিমকে ফোন করে বলছিল যে 7-8 নাম্বারে খেলার জন্য। যে লোকটা সারা জীবন ওপেনার হিসেবে খেলছে, সারা জীবন ওপেনার হিসেবে খেললে যে মিডল অর্ডারে খেলা যাবে না এরকম না, খেলতে পারে। যারা নতুন বলে খেলতে অভ্যস্ত তারা নতুন বলেই আসলে ভালো করতে পারে। যারা পাওয়ার প্লেতে খেলে অভ্যস্ত তারা পাওয়ার প্লেতেই ভালো খেলে। যে পজিশনটা আসলে বিলং করে, যে যে পজিশনটায় ভালো খেলে, তাকে যদি সেই পজিশনটা বাদ দিয়ে একদম বুড়ো বয়সে, মানে যে সময় সে অবসর নেবে সেই সময় বলে 7-8 নাম্বারে খেলতে, তখন তার জন্য বিষয়টা অপমানজনক। দ্যাট মিনস সে আর ওপেনারে যাচ্ছে না, তাকে 7-8 নাম্বারে খেলানো হচ্ছে মানবতার খাতিরে। সে যখন 7-8 নাম্বারে পারবে না, 2-4 বলে দেখা গেল ভালো একটা স্কোর করতে পারবে, তখন বলবে যে সে বাতিল, তাকে বাদ দিয়ে দাও। সে বয়সটা কে চায় যে এরকম ব্যাটিং লাইন আপ চেঞ্জ করতে? যদি ইয়াং এজে থাকতো তাহলে ঠিক আছে, ব্যাটিং লাইন আপ চেঞ্জ করে হয়। তাকে যদি এইটা না বলে তাকে সরাসরি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিল, তাও মনে হয় আরো আমরা মেহেদী মিরাজকে অনেকে দালাল বলি বা যা কিছু বলি না কেন, একজন সেলিব্রিটি হিসেবে তার সরাসরি ওইভাবে বলা উচিত হয় না যে আমরা কোনো মানুষের টাকা নেই না বা কারো টাকা দেই না, আমরা আমাদের টাকাটা নিচ্ছি বা আমরা আর্ন করে নিচ্ছি, এরকম কথা মেহেদী মিরাজ বলছে। তো এটা আসলে তিতা হইলেও সত্যি। করেন একটা বিসিবি বোর্ড আছে, এইখানে আইসিসি থেকে প্রতি মাসে বা প্রতি বছর মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আসে শুধুমাত্র এই ক্রিকেটের উন্নয়নের জন্য। ক্রিকেটাররা যখন মাঠে খেলে তখন ম্যাচ জিতলে বা ম্যাচ ফি বাবদ কিছু টাকা পায়, বোর্ড পায়, বা বোনের উন্নয়নের জন্য বিভিন্নভাবে আইসিসি থেকে পায়, স্পন্সরশিপ পায়। তা আপনি আমি যে টাকাটা দিচ্ছি সেটা হচ্ছে ভ্যাট, সেটা সরকারের কাছে যাচ্ছে। সরকার কি আসলে একটা অলাভজনক প্রতিষ্ঠানকে সবসময় গ্রো করে, মানে সবসময় পালে? কোনোভাবে ক্রিকেট, ফুটবল বা অন্য যে কোনো খেলা বলেন, এগুলো কখনোই অলাভজনক হয় না, এগুলো লাভজনকই হয়। যদি হেরেও যায়, যখন এটা একটা আন্তর্জাতিক মানদণ্ডে উঠে আসে তখন কিন্তু সেই সংস্থা থেকে তারা ডেভেলপমেন্ট বাবদ খরচ পায়, বা ভালো খেললে স্পন্সরশিপ পায়, তারপর বিভিন্ন জায়গা থেকে আর্ন আসে, এবং সেই আর্নেরই একটা অংশ যাই হচ্ছে খেলোয়াড়দের কাছে। পাপন থাকা অবস্থায় আপনারা জানতেন যে অনেক টাকার রিজার্ভ ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। সুতরাং আহ, সেখান থেকে আবার ফুটবলের জন্য তারা অনুদান দিয়েছিল। তামিম ইকবালে ফিরে আসি। তামিম আবেগপ্রবণ, তামিম যেটা করছে ভুল করে না। ইভেন তামিম যখন গত নির্বাচনে দাঁড়িয়েছিল, তামিমকে বিভিন্নভাবে তাকে সেই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য করছে। যদি একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতো তাহলে তামিমকে তো সরানোর দরকার ছিল না, কেন তামিম সরতে বাধ্য হচ্ছে? তামিমকে কেন সুবিধাগুলো দেওয়া হয়নি? সো আজকে যখন তামিম অ্যাডক কমিটির সভাপতি হইল, তখন তামিমকে বিভিন্নভাবে দালাল বলা হচ্ছে, দিন কথা বলা হচ্ছে। আচ্ছা, ওয়ার্ল্ড কাপ তো আসলে আমরাও চাইছি যে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ না যাক, কারণ বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করছে, বা ইন্ডিয়া গিয়ে যদি খেলতো তাহলে বাংলাদেশকে মানে ছোট করা হইতে, এরকম অনেক আমরা চিন্তা ভাবনা করি। কিন্তু পাশাপাশি যখন বাংলাদেশ ওয়ার্ল্ড কাপটা খেলে নেয়, তো সেখানে কি আপনারা আমার খারাপ লাগে নাই? যদি এখানে কূটনৈতিকভাবে বিষয়টাকে বাংলাদেশকেও মানে ছোট না করুক, ইন্ডিয়াকেও মাথায় তুলে না দাঁড়াক, যদি এক কূটনৈতিকভাবে এর সমাধান করা যায়, তো তাইলে বোধহয় বাংলাদেশও লাভবান হইতো, ইন্ডিয়াও লাভবান হতো। দেখেন পাকিস্তান কিন্তু বাংলাদেশের অনুরোধে পাকিস্তান কিন্তু পরবর্তীতে ইন্ডিয়ার সাথে ম্যাচটা খেলতে বসে। তো যাই হোক, যারা তামিম ইকবালের সমালোচনা করতে পারেন, কিন্তু আমি তামিম ইকবালের সাথে একমত যে তামিম ইকবাল অ্যাডক কমিটির সভাপতি। আমি মনে করি যে এখন ক্রিকেট বোর্ডের অবস্থা আগের থেকে বেটার হবে। এবং আপনি জানেন হয়তো যে মহিলা ক্রিকেটের ম্যাচ ফি অনেক কম ছিল, 5,000 সামথিং। সো এখন থেকে টি-20-তে 10,000, ওয়ানডেতে 15,000, এবং টেস্টে 3 দিনের ম্যাচ বা টেস্ট ম্যাচ এগুলো আছে, এগুলো তো ম্যাচ ফি হচ্ছে 25,000। এবং ছেলেদেরটাও বাড়ানো হয়েছে, যেখানে হায়েস্ট এই ক্যাটাগরিতে ছিল 35,000 টাকা স্যালারি, সেখানে সেটা 65,000 টাকা করা হয়েছে। বর্তমানে 30-35,000 টাকা একটা নর্মাল কোম্পানির চাকরি করলেও মোটামুটি পাওয়া যায়। সো সেখানে ক্রিকেটারদেরকে যদি আমরা ভালোভাবে না রাখতে পারি, ক্রিকেটার তৈরি হবে না। ক্রিকেটের প্রতি মানুষের আগ্রহটা আসতে হবে। ইন্ডিয়া যেভাবে স্পন্সরশিপ পায়,
তাতে করে যারা ন্যাশনাল টিমে খেলে তারাও তো ন্যাশনাল টিমের বাইরে অনেক প্লেয়ার বিভিন্নভাবে উপার্জন করতে পারে, যার কারণে তারা ক্রিকেটের সাথে লেগে থাকে এবং সম্পূর্ণ ক্যারিয়ারটা ক্রিকেটেই দেয়। আমাদের যদি 100 জন ক্রিকেটার থাকে, আমরা সেখান থেকে 11 জন বেছে আমরা যদি খেলাই, তাহলে আমাদের বেস্ট টিমটা হবে। কিন্তু আমাদের ক্রিকেট সংখ্যা যদি থাকে 20 জন, তখন আসলে হয় না। সো এই ক্রিকেটের দিকে বাঁচায় রাখতে হইলে আমাদেরকে ক্রিকেটীয় মানসিকতার কাউকে নিতে হবে না, স্বাভাবিক। তবে বুলবুল সাহেব ভালো ছিলেন। বুলবুল সাহেব আমি মনে করি যে বুলবুল সাহেব বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করবেন। তারও উচিত এখানে হাল না ছেড়ে দিয়ে নির্বাচনটা, পরবর্তী নির্বাচনের জন্য অপেক্ষা করা, এবং এই নির্বাচনটা কিন্তু যাতে ফেয়ার হয় সেইটা মানে চোখ রাখার দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশের সবার। ক্রীড়া সাংবাদিকরা আছে, তারা যদি দালালি না করে সঠিক সত্য নিউজটা প্রকাশ করে, তাহলে আমার মনে হয় যে কেউ আসলে দুর্নীতি করে পার পাবে না। অন্তত পার পাইলেও জনগণ জানবে যে সে দুর্নীতি করছে। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।